সুপ্রিয় দর্শকবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রীতি ও শুভেচ্ছা নেবেন, আশা করি সকলেই ভালো আছেন। গতকালকে বাংলাদেশের মাটিতে পা রেখেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। তার আগমনকে ঘিরে বিএনপি নেতাকর্মীদের যেরকম তীব্র উচ্ছ্বাস, ঠিক একইভাবে বিএনপি সহ বাংলাদেশের অন্যান্য রাজনৈতিক দল এবং সাধারণ মানুষ তারেক রহমানের কাছে অনেক কিছু প্রত্যাশা করে। বাংলাদেশের রাজনীতিতে একটা যে গভীর শূন্যতা বিরাজ করছে, এটি গতকালকে তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন তখন সেটি ফুটে উঠেছে। তো সেটি কিভাবে ফুটে উঠল? তারেক রহমান কিন্তু একটি দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এই যে গতকালকে তিনি বাংলাদেশে এলেন, তাকে নিয়ে নেতিবাচক কোনো প্রচারণা তেমন একটা আমার চোখে পড়েনি। বেশিরভাগ রাজনৈতিক দল, ব্যক্তি, সাধারণ মানুষ, এমনকি প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসও গতকালকে তারেক রহমান যখন বিমানবন্দরে এসে পৌঁছান তাকে ফোন করে তাকে শুভেচ্ছা জানান। তো এই যে দল মত নির্বিশেষে সবাই তারেক রহমানকে যে বরণ করে নিল বা তার আগমনে সবাই যে খুশি হলো, তার তো একটা কারণ আছে। এটা কি জন্য? ওই যে বলছিলাম যে রাজনৈতিক যে শূন্যতা বিরাজ করছে, সবাই প্রত্যাশা করছে যে তারেক রহমান তার যে ভবিষ্যৎ রাজনীতি, সেখানে তিনি শুধুমাত্র বিএনপির চেয়ারম্যান হিসেবে তিনি বাংলাদেশের রাজনীতি করবেন এটা না। তার কাছে মানে সব দল মত এবং পথের মানুষের প্রত্যাশা হচ্ছে তিনি বিএনপির নেতৃত্বদানের পাশাপাশি তিনি একজন সবার নেতা হয়ে উঠবেন। ওই প্রত্যাশাটা তার কাছে সবার রয়েছে। অন্ততপক্ষে গতকালকে বাংলাদেশের যে গণমাধ্যম, সাধারণ মানুষের যে মতামত, বিএনপির দলীয় নেতাকর্মীদের যে আবেগ উচ্ছ্বাস, এগুলো দেখে আমার কাছে তাই মনে হয়েছে। তো হাসিনা কিন্তু এটি চেষ্টা করেছিলেন বলবো না যে তার কাছে প্রত্যাশা ছিল, তিনি চেষ্টা করেননি। তিনি যদি চেষ্টা করতেন তাহলে তিনি ব্যর্থ হতেন না, তিনি সফল হতেন। তিনি হতে পারতেন বাংলাদেশের আয়রন লেডি। কিন্তু তিনি তার যে সুযোগ তিনি পেয়েছেন এবং সুযোগ তিনি হারিয়ে তিনি এখন হয়ে গেছেন বাংলাদেশের সাধারণ মানুষের কাছে একজন ঘৃণিত ব্যক্তি। তো শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতিতে অবিস্মরণীয় ভূমিকা পালন করার যে সুযোগ তিনি পেয়েছিলেন, এই সুযোগের সদ্ব্যবহার তিনি করেননি, যার কারণে তাকে পালিয়ে বেড়াতে হয়েছে। তো তারেক রহমানের একই রকমভাবে, হয়তো প্রেক্ষাপট ভিন্ন, বাস্তবতা ভিন্ন, কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে তারেক রহমানের সামনেও এখন সেই সুযোগ এসেছে। তো তারেক রহমান ভবিষ্যতে এই সুযোগ কিভাবে কাজে লাগান বা তিনি সবার নেতা হয়ে উঠতে পারবেন কিনা, এটি সময় বলে দেবে। তো এই যে তারেক রহমান বাংলাদেশে আসলেন, তো সামনের দিনগুলোতে তাকে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। তবে গতকালকে তিনি যেভাবে বক্তব্য দিয়েছেন, তার যে বিনয়ী ভাব এবং যে সংবর্ধনা তাকে যেভাবে সবাই দিল, তার
রাজনৈতিক আহ, তার কথাবার্তা, তার বক্তব্য, তার শব্দচয়ন সবগুলোর মধ্যেই কিন্তু সবাই বিশেষ করে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন যে তারেক রহমানের রাজনৈতিক পরিপক্কতা এসেছে তার ভিতরে। তো এটি আমরা সামনের দিনগুলোতে আরও ঠিক বুঝতে পারবো যে এটি কতটুকু তিনি এই যে পরিপক্কতার কথা বলা হচ্ছে তার কতটুকু তিনি সেটি দেখাতে পারেন। তো এই যে তার সামনে কি কি চ্যালেঞ্জের মুখে তিনি পড়বেন, তাকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হবে, তো এ নিয়ে ইন্ডিপেন্ডেন্ট চ্যানেলের অনলাইনে একটি সংবাদ প্রকাশিত হয়েছে, যেখানে বলা হচ্ছে তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ, রাজনীতির বিভক্তি মোকাবেলা। অনেকগুলো চ্যালেঞ্জ তার সামনে আছে, তবে সবচেয়ে বড় যে চ্যালেঞ্জটির কথা তারা বলছে সেটি হচ্ছে যে রাজনৈতিক বিভক্তি রয়েছে দেশের ভিতরে। এই রাজনৈতিক বিভক্তি মোকাবেলা করে কিভাবে তিনি সবাইকে এক সূত্রে বাঁধবেন বা ঐক্যবদ্ধভাবে একটি রাজনৈতিক পরিবেশ তিনি তৈরি করবেন, এটি হচ্ছে তার সবচাইতে বড় চ্যালেঞ্জ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ রাজনৈতিক বিভক্তি, বিভাজন, হিংসা মোকাবেলা করা। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার এখনই সুবর্ণ সুযোগ, এমনটাই বলছেন রাজনৈতিক বিশ্লেষকরা। একই সঙ্গে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলায় দেশকে এগিয়ে নেওয়ার তাগিদ। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ, 2008 সালের 11 সেপ্টেম্বর তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় নির্যাতনের মুখে দেশ ছাড়েন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। এরপর গত 15.5 বছরের ক্ষমতাচ্যুত শেখ হাসিনার শাসনামলে তার পরিবারের উপর চালানো হয় নির্মম নির্যাতন। দেশের গণমাধ্যমে বন্ধ রাখা হয় তারেক রহমানের বক্তব্য প্রচার, কিন্তু শত ষড়যন্ত্রেও থামিয়ে রাখা যায়নি তাকে। যুক্তরাজ্য থেকেই গণতান্ত্রিক দেশের জন্য লড়াইয়ে নেতৃত্ব দিয়ে গেছেন তিনি। অবশেষে বৃহস্পতিবার দীর্ঘ প্রায় 18 বছরের নির্বাসিত জীবন শেষে দেশে ফিরছেন তিনি, লাখো জনতা অপেক্ষায় তাকে বরণ করে নিতে। আচ্ছা, এরপর তারা মূল যে পয়েন্ট এটি বলছে যে রাজনৈতিক বিশ্লেষক ব্যারিস্টার মাহবুবুর রহমান বলেন, দীর্ঘ ফ্যাসিস্ট শাসন এবং জুলাই বিপ্লবের পরেই বাংলাদেশে এখন একটা সংকট দেখা দিয়েছে এবং এটা কিন্তু সবার কাছে দৃশ্যমান। সেজন্য এখানে সাধারণ মানুষের একটা উচ্ছ্বাস আছে, আবেগ আছে, আবার সবার মাঝে একটা আকাঙ্ক্ষাও আছে যে নতুন বাংলাদেশ গড়ার জন্য তারেক রহমান নেতৃত্ব দেবেন। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন তারেক রহমানের সামনে বড় চ্যালেঞ্জ রাজনীতির বিভক্তি, বিভাজন, হিংসা মোকাবেলা করা। ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ে তোলার বড় সুযোগ তার হাতে। উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক এ.বি.এম. ওবায়দুল ইসলাম বলেন, শুধুমাত্র বিএনপি ছাত্রদল না, বিএনপির বাইরেও গণতন্ত্রের জন্য যারা দাবি তুলেছে সবগুলো দল কিন্তু একসাথে ছিল, সেখানে ঐক্যবদ্ধভাবে উনি রাজনীতি করবেন বলে কিন্তু এখানে 31 দফা এসেছে। অতএব আমরা বিশ্বাস করি তারেক রহমান সাহেব সবাইকে নিয়ে একসাথে কাজ করতে পারবেন বলে ইতিমধ্যে তার মধ্যে সেটি তৈরি হয়েছে। তারেক রহমানকে টার্গেট করে অপপ্রচার, বিভ্রান্তি ছড়ানো শুরু করেছে ক্ষমতাচ্যুত দলের অনুসারীরা। এসব অপপ্রচার ও দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করে এগিয়ে যেতে হবে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। তো যেটি বলছিলাম সেটি হচ্ছে যে এই যে সবাইকে ঐক্যবদ্ধ করার, ঐক্যবদ্ধ রাখার, গতকালকে তিনি যখন বক্তব্য দিচ্ছিলেন সেখানে তার একটি বিষয় বেশ প্রশংসিত হয়েছিল, সেটি হচ্ছে যে তিনি তার প্রধান প্রতিদ্বন্দ্বী, যদিও তাদের কার্যক্রম এখন নিষিদ্ধ, বাংলাদেশ আওয়ামী লীগ তথা শেখ হাসিনা বা তাদের কোনো ধরনের কোনো কিছু নিয়ে তিনি একটি কথাও বলেননি। আসলে এটি একটি আমার কাছেও মনে হয় যে এটি একটি বড় ব্যাপার, কারণ সবসময় জনগণকে আপনি আপনার কথা বলবেন, আপনার কথা আপনি বলবেন, আপনি কি করেছেন, আপনি কি করতে চান, আপনি যেটি বলেছেন সেটি আপনি যদি না করতে পারেন কেন আপনি করতে পারলেন না, কিংবা আপনার কথা আপনি বলেন।
অন্যরা কি করছে সেটি নিয়ে আপনি বক্তব্য দেওয়ার কিছু নেই, আপনি বলার কিছু নেই। জনগণ তো দেখছে যে তিনি কি করছেন। তো তার তার তিনি কি বলছেন আর কি করছেন, তিনি অতীতে কি করেছেন, তিনি ভবিষ্যতে কি করবেন, তার জবাবদিহিতা জনগণের কাছে। আপনার জবাবদিহিতাও জনগণের কাছে। মানে আপনি জনগণকেই সব কিছু বিচারের ভার ছেড়ে দিবেন। তার কথা আপনার বলার প্রয়োজন নেই, তার কথা সেই বলুক, এবং তার কথার ভিত্তিতে আপনাকে যেরকম জনগণ মূল্যায়ন করবে তাকেও ঠিক সেম একইভাবে মূল্যায়ন করবে। এটি রাজনীতির একটি বড় দিক, নিজের কথা বলে যাওয়া। অন্যের ব্যাপারে নিয়ে, অন্যের বিষয় নিয়ে, অন্যের ইস্যু নিয়ে কথা বলাটাকে অনেকেই পছন্দ করেন না। তো এটি গতকালকে তারেক রহমানের বক্তব্যে আমরা দেখতে পেয়েছি। তো ভবিষ্যতে এই ধারা অব্যাহত থাকবে কিনা বা এরকম এই আচরণ আমরা পাবো কিনা আমরা এখনও জানি না, যেহেতু তিনি গতকালকে সবেমাত্র এসেছেন। সামনে তার যে রাজনৈতিক কর্মসূচিগুলো বা রাজনৈতিক যে এগুলো হয়তো যখন কন্টিনিউ করবেন তিনি, তখন হয়তো বোঝা যাবে। তবে সবশেষে যেটি বলতে হয় সেটি হচ্ছে যে তারেক রহমানের কাছে যেটি একজন সাধারণ বাংলাদেশি হিসেবে আমারও প্রত্যাশা থাকবে, সেটি হচ্ছে আপনি শুধুমাত্র বিএনপির নেতা হন না, আপনি দেশের নেতা হন, আপনি সবার নেতা হন, আপনি সবাইকে নেতৃত্ব দেন। সবাই নির্বাচনে অংশগ্রহণ করবে, জনগণ যাকে ভোট দেবে তিনি দেশ পরিচালনা করবেন। কিন্তু একটি সুষ্ঠু নির্বাচন আয়োজনের ব্যাপারে, কারচুপি না করার ব্যাপারে, এই সব বিষয়ে যাতে অন্যরা বিএনপির দিকে বা আপনার দিকে আঙ্গুল তুলতে না পারে। আর এটি যদি বাস্তবায়ন করা যায় তাহলেই সামনে যে বাংলাদেশের স্বপ্ন আমরা দেখছি, এমনকি সবশেষ জুলাই আগস্টের ছাত্র জনতার গণ অভ্যুত্থানে যে প্রায় জাতিসংঘের হিসেবে 1400 মানুষ রক্ত দিয়েছে, প্রাণ দিয়েছে, তাদের স্বপ্নের বাংলাদেশ গড়া সম্ভব হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।